দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মধ্যরাতে নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজরুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছে আমি প্লাবন রহমান। আপনারা জানেন এরই মধ্যে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করি আমন্ত্রিত অতিথিদের। আমাদের সঙ্গে আজ 4 জন অতিথি আছে। দর্শক শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করি। আমাদের সঙ্গে আছেন ডক্টর জিয়া রহমান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অপরাধ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে আছেন কুদ্দুস আফরাদ, সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আছেন এলাহি নেওয়াজ খান, সিনিয়র সাংবাদিক, দীর্ঘদিন ধরে যিনি গণমাধ্যমের সঙ্গে যুক্ত। আমাদের সঙ্গে আরও আছেন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, একই সঙ্গে যিনি সম্পাদক বিশ্ব গণতান্ত্রিক পরিষদ। আপনাদের 4 জনকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজনে। দর্শক একটু মোটা দাগে কয়েকটি শিরোনাম বলতে চাই। কোভিড-19 শীতেও অর্থনীতি সচল রেখেই মোকাবেলার চিন্তা করছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে 7 দিনের মধ্যে কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ সম্পদ স্বাস্থ্য অধিদপ্তরে 75 কর্মকর্তা কর্মচারীর সম্পদের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। প্রাথমিক অনুসন্ধান শেষ। 45 জনের সম্পদের তথ্যতে দুদকের নোটিশ। নভেম্বর জানুয়ারি নিয়েই আসলে দুশ্চিন্তা, করোনা যে কাল সামনে রয়েছে সেই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আলাপ আলোচনা করতে চাই। শুরু করতে চাই ডক্টর জিয়া রহমান আপনাকে দিয়ে। ডক্টর জিয়া রহমান, আমরা একটু দুর্নীতি অপরাধের বিষয়গুলো নিয়েই আলোচনাটা শুরু করতে চাই। যে বিষয়টি সামনে আসছে আলোচিত সমালোচিত এখন, বিশেষ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের যে ড্রাইভার আব্দুল মালেক, তার 100 কোটি টাকারও বেশি সম্পদের হদিস মিলেছে। আসলে প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে এরকম আরও আছে, আফজাল আছে। আমার কথা হচ্ছে যে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের যদি এরকম সম্পদের হিসাব আসলে পাওয়া যায়, এরকম সম্পদশালী হয়, তাহলে মানে এর ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছেন তাদের প্রতি কী ধরনের, মানে তারা আসলে কত সম্পদশালী, কী ধরনের ইঙ্গিত মেলে আসলে? ডক্টর জিয়া রহমান। ধন্যবাদ। আসলে আমাদের মতো দেশে এই যে করাপশন বা যেটা আমাদের ভাষায় আমরা বলি হোয়াইট কলার ক্রাইম, উঁচু তলার মানুষদের যেই মানে অপরাধ, এটা মূলত আপনি হেলথ সেক্টরের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, রেগুলেটরি এজেন্সি যেগুলো আছে সেই সব ঊর্ধ্বতন কর্মকর্তা, সেবা প্রতিষ্ঠান, এ সমস্ত জায়গার ঊর্ধ্বতন, এগুলো কিন্তু বাংলাদেশের মতো দেশে এটি খুব একটি নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল দীর্ঘদিন যাবত। তার কারণ হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোর কখনোই এটার যে একটা আমি বলবো যে ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা, এই সমস্ত জিনিসগুলো এগুলো করা হয়নি। এবং এটি অনেকটা ইন্টেনশনালি আমি বলবো যে এই জায়গাগুলো কখনোই, যেমন করে ব্যুরোক্রেসি, আমরা এখনো সেই কোনো না কোনো ভাবে সেই রেড টেপ ব্যুরোক্রেসির মধ্যেই আছি। পুলিশ সেই 1861 সালের আইন দ্বারা যে পরিচালিত হচ্ছে, সেই আপনার আমাদের যে একটা কলোনিয়াল লিগেসি, সেই করাপশন বা তার যে অ্যাক্টিভিটি তার মধ্যে আছে। মোদ্দা কথা, আমাদের মতো দেশে এই জিনিসটি দীর্ঘদিন ছিল এবং এখনো সেটা চলছে। যেহেতু আমাদের অর্থনৈতিক একটা উন্নয়নের একটা, আমি বলবো যে একটা ট্রানজিশনাল ফেসের মধ্যে আমরা আছি, এখন প্রচুর মানে অর্থনৈতিক লেনদেন হচ্ছে, এই বিজনেস সাইকেলটা আরো স্ট্রং হচ্ছে। এবং সেটা আমরা দেখে যেই ড্রাইভারের যে বর্ণনা আপনি দিলেন, এটা আসলে আরব্য উপন্যাসকেও, রজনীর উপন্যাসকেও কিন্তু হার মানায়, কিংবা এটা অক্কা পেয়ে যাওয়ার মতো অবস্থা যে একজন ড্রাইভারের মানে এরকম একটা অবস্থা। কাজেই একজন ড্রাইভার যখন এটি করছে, এটা মনে করার কোনোই কারণ নেই যে তিনি একা একা এটি করছেন, কিংবা তার নিজের মানে এক ধরনের অসততার একটা রিফ্লেকশন এই অ্যাক্টিভিটিসের মধ্যে আছে। ইউ নেভার নো, আমরা জানি না যে এই টাকার ভাগও এর মধ্যেই, আমি বলছি প্রথমত যে এই টাকার ভাগও আরো অনেকের আছে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যেটা আপনি বললেন যে তাহলে উপরের দিকের কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের কি অবস্থা। এটা ডক্টর জিয়া রহমান, একটা বিষয় জানতে চাই, আপনি তো অপরাধ বিজ্ঞান নিয়ে কাজ করেন, মানে এই যে দুর্নীতি, আমি একটু বিষয়টি জানতে চাচ্ছি। কারণ ধরেন তিনি যখন দুর্নীতি শুরু করলেন, অপরাধ শুরু করলেন, কোটি টাকার মালিক হলেন, তারপরে তো আসলে থেমে যাওয়া যায়। এই যে মানে প্রবণতাটা আসলে ঊর্ধ্বমুখী, থেমে যাচ্ছে না আসলে কেউই, এবং এমন অবস্থায় আসলে জানা যাচ্ছে বিষয়গুলো যখন আসলে মানে এটার কোনো মাত্রা থাকছে না। এই মাত্রাটা আসলে থাকে না কেন? মানে একজন আসলে কত চাই, মনস্তাত্ত্বিক বিষয়টা আসলে কেমন থাকে? অর্গানাইজড ক্রাইম, এটাকে একা কিন্তু সে করছে না। জি, যেহেতু অর্গানাইজড ক্রাইম, ফাইন্যান্সিয়াল ফ্লো যেহেতু অনেক বেড়ে গেছে এখন বাংলাদেশে, ন্যাচারালি আগে যেখানে 2 টাকায় খাওয়া হতো সেটা হয়তো 2 লাখ টাকায় চলে গেছে। এবং এটা প্রপোর্শনেটলি যেমন বেড়েছে, কিউমুলেটিভ হয়েছে এটা বেড়েছে। ব্যাপারটা একদম এইরকম, কারণ আপনি জিনিসটা চেকার হিসেবে রাখেন নাই, এটা সমস্ত মানে রেগুলেটরি এজেন্সি
থাকা দরকার ছিল এই সমস্ত জিনিস দেখভাল করার, সেগুলো যেমন আপনি করেননি, ঠিক তেমনি আপনি মানে এটার পুরো রিফর্ম আপনি দেখেন। আমরা ডিউ রেসপেক্ট এই যে ওয়াসার একজন এমডি আমরা দেখলাম যে মানে চেয়ারম্যান, আমরা দেখলাম যে কত বছর যাবত তিনি আছেন এবং শুনলাম যে তাকে আবারও এটা রিকমেন্ড করা হয়েছে। এটা এটা তো একটা দেউলিয়া পানার উদাহরণ যে এই যে রিসার্চ সাইকেলটা তৈরি হয়, যেহেতু এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে নেগেটিভ অ্যাক্টিভিটিস করার এই সুযোগটা আছে, যিনি লং টাইম থাকেন, আমি বলছি না তার কথা যেহেতু এখনো আসছে না, আমি বলছি যে এই সুযোগগুলো কিন্তু তৈরি হয়ে যায়। তো আলটিমেটলি একটা সময় আপনি দেখেছেন যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের যেগুলো সেবা প্রতিষ্ঠান আছে সেখানে বলা হতো ট্রেড ইউনিয়নিজমের যারা মানে নেতা, তারা কিন্তু কোনো না কোনো ভাবে এই ধরনের অ্যাক্টিভিটির সাথে জড়িয়ে দিত। কিন্তু এখন যেহেতু সেটাও নাই, এটা এবং যেহেতু অর্থনৈতিক ঊর্ধ্বগতিতে আমাদের ডেভেলপমেন্টের কাজ হচ্ছে, এখন সেই যে পুরনো তত্ত্ব আপনাকে আনতে হবে যে প্রিমিটিভ অ্যাকুমুলেশন অফ ক্যাপিটাল, পুঁজির আদিম সঞ্চয়, এই পুঁজি এই ইনিশিয়াল ফেসে কিন্তু এই দুর্নীতির মাত্রাটা বাড়তেই থাকবে। ডক্টর জিয়া রহমান, অনেক ধন্যবাদ। আসবো আপনার কাছে আবারও, আমরা আপনার কাছে আবার আসবো। আমি একটু কুদ্দুস আফরাদ আপনার কাছে আসতে চাই। কুদ্দুস আফরাদ, একটা বিষয় আসে যে আমরা আসলে মানে এই বিষয়গুলো, একটা হচ্ছে যে তারা থামছে না, আমরা কেন এই বিষয়গুলোতে আসলে থামাতে পারছি না? একজন ড্রাইভার কি একেবারেই খুব সহজেই মানে কারো চোখের নজরের বাইরে গিয়ে শত কোটি টাকারও বেশি সম্পদের মালিক হয়ে গেল? মানে এই পর্যায়ে যাওয়ার পরে কেন আসলে আমরা তাকে জানতে পারছি তার সম্পর্কে? আরো আগে কেন না, আরো আগে কেন না? কুদ্দুস আফরাদ। ধন্যবাদ আপনাকে। জি, গভীর রাত্রে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে শুভেচ্ছা। আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্ন সারা দেশের মানুষের প্রশ্ন, সকলের প্রশ্ন। আমরা গত দুদিন থেকে মানুষের মুখোমুখি কথাগুলো শুনছি। বিষয়টা হচ্ছে এটা ব্যক্তিগতভাবে আমারও প্রশ্ন, কিন্তু বিশ্লেষণ করলে এটুকু বলা যায়, এই যে থামছে না কেন, একটু আগে আপনিও জিজ্ঞেস করছিলেন প্রফেসর জিয়া সাহেবকে। বিষয়টা হচ্ছে বাংলাদেশে জ্ঞানের চর্চা, মুন্সিদেরকে সম্মান, মুন্সিদের প্রতি, জ্ঞানীদের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ কমই কমছে। টাকার প্রতি, অর্থের প্রতি, অর্থকে সবকিছুতে প্রাধান্য দেওয়া হচ্ছে। আপনার রাজনীতিতে অর্থের অডেল প্রাধান্য পাচ্ছে। আমাদের মূল বিষয় হচ্ছে যেখানে রাজনীতি যখন অর্থ দিয়ে সবকিছু বিবেচনা করা হয়, তখন তার একটা খারাপ আবহাওয়া সমাজের সর্বস্তরে, সমাজের প্রতিটা বিভাগের সেক্টরে এইসব গুলো পড়ে। এখন দেখা গেছে যে আমাদের এই যে একজন ড্রাইভার তো বড় কথা না, এই ড্রাইভারকে যারা লালন পালন করছেন, এই ড্রাইভারের সাথে যারা সহযোগী ছিলেন, এই ড্রাইভারের যারা মাথা পর্যায়ে ছিলেন, সবারই কিন্তু দায়িত্ব নিতে হবে। এই দায়িত্ব গোটাই সমাজকে নিতে হবে, রাষ্ট্রকে নিতে হবে। কারণ একটা দুটো ঘটনা, কিন্তু কুদ্দুস আফরাদ, একটা বিষয় মানে প্রতিবারই এর আগে যতগুলো ঘটনা ঘটেছে, এবার তো স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য কেন্দ্রিক অনেক বেশি দুর্নীতির খবর এসেছে, জেকেজি, মিঠু, আরো অনেক বিষয় আছে। প্রত্যেকেই আসলে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তারা বলেছেন যে আমরা আসলে কিছু জানতাম না, মানে একেবারেই সোজা সাপটা দাঁড়ে এড়ানোর চেষ্টা। মানে তাহলে কি আসলেই যারা মূল হোতা তাদেরকে বের করা সম্ভব মনে হয়? বলবে কেউ কি স্বীকার করবে যে আমি জানতাম? কেউই বলবে না যে আমি এটা জানি বা আমি এই ব্যাপারে ওয়াকিবহাল ছিলাম। এই তারা জানতেন না এটাই বলবে, এবং তাদের কাছ থেকে আমাদের অনুসন্ধান যে টিম আছে, তদন্তকারী কর্তৃপক্ষ আছে বা রাষ্ট্রযন্ত্র যা আছে, তারা বের করতে হবে। এবং বের করলে শুধু চলবে না, তাকে 14 দিনের রিমান্ড, আবার 14 দিনের রিমান্ড, আবার 14 দিনের রিমান্ড, এই রিমান্ড নিয়ে যদি মামলাটা এইখানে চাপা পড়ে তাহলে এটা কিছু হবে না। এরকম রিমান্ড আমরা প্রচুর দেখছি। বিষয়টা হচ্ছে সমাজে এই রিমান্ড বলেন আর আইন আদালত বলেন, মানুষের আস্থা কিন্তু এখান থেকে কমই উঠে যাচ্ছে। আমি ওই যে বললাম, গত বছরের আপনি ক্যাসিনো বিরোধী অভিযানের কথাই মনে করেন, কোথায় গেল ক্যাসিনোর ভিন্নভাবে ভিন্ন রকমের ওই ধরনের অপরাধ প্রবণতা কিন্তু বাংলাদেশে আবার, অর্থাৎ এই ঢাকার বুকে চলছে, কিন্তু সেখানে আর কেউ হাত দিচ্ছে না। এরকম ভাবে এইটাতেও কয়েকদিন দেখবেন সব আমাদের নজর, কনসেন্ট্রেশন সব যাবে হচ্ছে এই স্বাস্থ্য অধিদপ্তর কেন্দ্রিক। দুদিন পরে স্বাস্থ্য অধিদপ্তর কেন্দ্রিক আর থাকবে না। ঘটনা হলো আমাদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে। এই দুর্নীতির বিশাল থাবা যদি আমরা থামাতে চাই, প্রথমত আমি যেটা একটু আগে বললাম যে
জ্ঞানের বিকাশ। সমাজে খোদ আওয়ামী লীগে প্রচুর ভালো লোক আছে, আওয়ামী লীগের বাইরেও আছে। আমি যদি আওয়ামী লীগের ভালো লোকগুলোকে এক করতে পারতাম, তাহলে কিন্তু এই দুর্নীতি, এই রাজনীতি, এই দুর্বৃত্তায়ন হতো না। জি দেখেন, আমি উদাহরণ হিসেবে বলি, চট্টগ্রামে দীর্ঘদিন আওয়ামী লীগই মেয়র পদে থাকছেন। 6 মাস আগে একজনকে, 6 মাস 2 মাস আগে একজনকে এখানে প্রশাসক নিয়ে করছেন, খুরশেদ আলম সুজন। 2 মাসে সে মানুষের মন জয় করে ফেলেছে। ওইখানকার, এগুলো পত্রপত্রিকার কথা বলছি, লোকাল পত্রপত্রিকা বলছে, জাতীয় পত্রপত্রিকা বলছে। সে একটা মানুষ সরে গেছে, আর মাত্র 2 মাস একটা মানুষ অনেক কিছু অনুসন্ধান করে বের করে ফেলছে। সুতরাং আওয়ামী লীগে বলেন, আওয়ামী লীগের বাইরে বলেন, এরকম বহু ভালো লোক আছে। একটু আগে প্রফেসর জিয়া সাহেব যেটা বললেন যে ওয়াসার একজন এমডি, এই যে উনার চেলা চামুন্ডা কারা আছেন, উনি যখন সরে যাবেন তখন বের হবে। জি, অনেক ধন্যবাদ কুদ্দুস আফরাদ। আমরা আবার আসবো আপনার কাছে, আসতে চাই এলাহি নেওয়াজ খান আপনার কাছে। এলাহি নেওয়াজ খান, একটা বিষয় আসলে মাথায় আসলে, আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন বাংলাদেশের বহু রাজনীতিবিদ আছেন, বহু সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন যাদের পরিবার সন্তানরা আসলে বিদেশে থাকেন এবং বিদেশে পড়াশোনা করেন, খুব ভালোভাবে তারা সেখানে আছেন। বাংলাদেশের যে টাকার মান, তাতে করে বাংলাদেশ থেকে মানে কিভাবে অর্থ যোগান দেওয়া সম্ভব ওই পরিবার কিংবা সন্তানদের লেখাপড়ার জায়গাটায়? শাস্তিটা দ্রুত দিবে, এটা আশা করি। এলাহি নেওয়াজ খান শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? হ্যাঁ, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে? জি, আপনি প্রশ্ন শুনতে পেয়েছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি বললাম প্রশ্ন ছিল একটা, আপনি কি শুনতে পেয়েছেন নাকি আরেকবার প্রশ্ন করতে চাই? জি, আমার প্রশ্ন ছিল, একটা বিষয় আসলে মাথায় আসলে এই আলোচনার মধ্যে, সেটি হচ্ছে যে বাংলাদেশের বহু রাজনীতিবিদ আছেন, আমি শুধুমাত্র আওয়ামী লীগের কথা বলছি না, আরও যারা অন্যান্য দল আছে তাদেরও রাজনীতিবিদ আছেন, সরকারি কর্মকর্তা আছেন, আমলা আছেন, তাদের পরিবার এবং সন্তান বিদেশে থাকেন এবং এমন আছেন যে তিনি শুধুমাত্র সিঙ্গেল বাংলাদেশে থাকেন এবং বাংলাদেশ থেকে অর্থের যোগান দেন। বাংলাদেশের টাকার মান তো আপনি জানেন, ইউরোপের কান্ট্রিতে বাংলাদেশ থেকে টাকার যোগান দেয়া মানে কত টাকা হলে বাংলাদেশ থেকে তার পরিবারকে বিদেশে পোষা সম্ভব? এটা কি স্বাভাবিক বিষয় কিনা? আমি একটু আমাদের যে বক্তারা আগে যে কথাগুলি বললেন তাদের রেশ টেনে আমি কথাটা বলতে চাই। প্রথমত হলো যে আমাদের এই সমাজ রাজনীতি শাসিত একটা সমাজ। এই রাজনীতি শাসিত সমাজের মূল শক্তি হচ্ছে ভোগবাদ। প্রত্যেকটা মানুষ ভোগবাদে এমনভাবে জড়িয়ে গেছে, এর কোনো রাশ টেনে ধরার কোনো অর্গানাইজেশন আমাদের সামনে দেখি না। যেটা দেখি সেটা কতখানি ইফেক্টিভলি কাজ করতে পারে আমরা এটাও দেখছি। সেটা হলো আমাদের দুদু। আজকে যে ড্রাইভারের কথা দিয়ে শুরু করা হয়েছিল, ওইটাতে আমি একটু টেনে কথাটা বলতে চাই। ওই ড্রাইভারের অপরাধ হলো যে তার রাজনৈতিক ক্ষমতা নাই তেমন, কিন্তু সে লোভী অনেক বেশি। সে রাজনৈতিক ক্ষমতা ছাড়া প্রচুর সম্পদ করে ফেলছে, লোভের বসিটা সে টানতে পারে। ক্ষমতা ছাড়া কি এই সম্পদ বানানো সম্ভব? আমি বলি যে কথাটা, যে তার লোভের পরিধিটা খুব বড় ছিল, যে কারণে তার মতন লোক, ড্রাইভারের এত সম্পদ, কেবল কদিন আগে আরেকজন কর্মচারী এই স্বাস্থ্য অধিদপ্তরের, তারও বহু টাকার সম্পদের আমরা উদ্ঘাটন করা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কেবলমাত্র এই ধরনের লোক যাদের পলিটিক্যাল পাওয়ার তেমন নাই, সুযোগ বুঝে সে এই ইনকামগুলি করেছে, বিরাট সম্পদের মালিক হয়েছে। এই মালিক, আমার কাছে যে এই মালিক হওয়াটা আমার কাছে খুব বিস্ময়ের ব্যাপার না, কারণ বাংলাদেশ এতটা দুর্নীতিগ্রস্ত, কিন্তু আমার কাছে বিস্ময় ওই লোকটা ড্রাইভার অবস্থায় কিভাবে আমাদের মালিক হলো, এটা জানার খুব আমার ইচ্ছা। সে বিষয়ে বলেছেন, আমি একটা প্রশ্ন করেছিলাম, সেটার একটু উত্তর জানতে চাই। এটা দিচ্ছি। এখন যেটা হলো যে বাংলাদেশ এই পলিটিশিয়ানদের ছেলেপেলেরা বলেন কিংবা অন্য যেভাবেই যারা ইনকাম করুক না কেন, তারা বলে বাংলাদেশকে আমরা ভালোবাসি, বাংলাদেশের প্রতি আমাদের কমিটমেন্ট, কিন্তু তারা লেখাপড়া শিখান সন্তানদের সব বিদেশে। আর এই বিদেশে এমন অনেকে আছে যে বিদেশে কমপক্ষে কাউকে লেখাপড়া শেখাতে গেলে মিডিওকার কোনো ছেলেকে 1.5 থেকে 2 কোটি টাকার নিচেই কোনো অবস্থাতেই পড়ানো সম্ভব না। কিন্তু এমন অনেক লোককে আমরা চিনি, জানি, যারা ঠিক এই টাকা দিয়ে লেখাপড়া শেখাচ্ছে। এর কোনোটাই অর্জন বৈধভাবে অর্জিত সম্পদ দিয়ে এত বিপুল লোকের বিদেশে সন্তান পড়ানো সম্ভব না। এটা সবাই জানে যে কিভাবে সন্তানদেরকে লেখাপড়া করে শেখানো, বিদেশে লেখাপড়া শেখানো হচ্ছে, আর কিভাবে টাকা যায় এটাও লোকেরা জানে।
আপনারা জানেন যে ব্যাংকের মাধ্যমে এই টাকা খুব কমই যায়। আমি তো দেখতে পাই চারিদিকে আমাদের এখান থেকে যারা বিদেশে টাকা পাঠান, আমি দেখি তারা হুন্ডির মাধ্যমে এখানে টাকা কাউকে দিয়ে দেন, ওইখান থেকে টাকা পেয়ে যায়। এবং এগুলি এত ব্যাপক এবং বিস্তৃত যে এগুলির সন্ধান কিভাবে হবে, এখানে সবাই বলছে যে এলাইনাস খান, তাহলে একটা প্রশ্ন চলেই আসে, মানে একটা বিষয় যে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আছে, কিন্তু আমরা তার কতটুকু সামনে নিয়ে আসতে পারছি আসলে কি? জি, দুর্নীতি তো শোনেন, কিছু লোক অ্যাডমিশনের সবসময় ভালো থাকে, কোনো সবকালেই সবসময় কিছু লোক ভালো থাকে, তাদের কারণে অ্যাডমিশন চলে। প্রতিটা লোক যদি দুর্নীতিগ্রস্ত হইতো তাহলে আপনি দেখতেন যে ইন্টার অ্যাডমিনিস্ট্রেশন ক্লাবস করে যেত, যেটা আফরাদ একটা কথা বললো। জি, বাস্তব দেখা হলো কি যে এই লোকগুলিকে আমরা সাধারণত দ্রুত টাকা, বাংলাদেশে অনেকে বলে থাকে বাংলাদেশ সবচেয়ে দ্রুত সম্পদশালী হওয়ার একটা স্বর্গরাজ্য। এখানে যেভাবে দ্রুত সম্পদশালী হওয়া যায়, পৃথিবীর খুব কম দেশ আছে এত দ্রুত সম্পদশালী হওয়া যায়। কিন্তু যেটা হচ্ছে যে যেটা বৈধ পথে না অবৈধ পথে? হ্যাঁ, বৈধ পথে না অবৈধ পথে? অবৈধ পথে। বৈধ পথে ধনী হওয়া খুব মুশকিল। বৈধ পথে সরকারকে ট্যাক্স দিয়ে আর মুসলমান হিসেবে জাকাত দিয়ে ধনী হওয়া খুবই কঠিন ব্যাপার, অসম্ভব ব্যাপার ভার্চুয়ালি বৈধভাবে ধনী হওয়া। অনেক ধন্যবাদ এলাইনাস খান। আসবো আপনার কাছে আবারও, আসবো। আমরা একটু যেতে চাই, আইনজীবী আছেন আমাদের সঙ্গে, অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। হাসান তারিক চৌধুরী, মানে দুর্নীতি দমন কমিশন নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে। প্রশ্ন হচ্ছে যে এত যে দেশে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সেক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন আসলে কতটা কি করতে পারছে মুখোশ উন্মোচন করার জায়গাটায়? ধন্যবাদ। এই রাতে অনেকেই অনুষ্ঠান দেখছেন, যারা তাদেরকেও ধন্যবাদ, কারণ কষ্ট করে তারা এই আলোচনা শুনছেন। আসলে দুর্নীতি দমন কমিশন আমাদের দেশে একটা গোলক ধাঁধা, এবং একজন আইনজীবী হিসেবে জি, আমরা যখন দেশের উচ্চ আদালতে, আমি নিজে যখন আমার পেশাগত কাজ করি, আমাদেরকে পেশাগত প্রয়োজনই অনেক সময় আসামির পক্ষে দাঁড়াতে হয়, যুক্তিতর্ক দিতে হয়। আবার অনেক সময় দেখা যায় যে দুর্নীতির বিরুদ্ধেও আমাদের পেশাগত অবস্থান আমরা অনেক সময় নেই। তো এই দুপাশেই আমাদের কিছু না কিছু অভিজ্ঞতার সম্মুখীন আমরা হই। সেখান থেকে প্রাপ্ত অভিজ্ঞতার আলোকে বলা যায় যে আমাদের দেশে যে দুর্নীতি দমন কমিশন রয়েছে, এর যে পরিমাণ ক্ষমতা এবং স্বাধীনতা থাকা দরকার আইনত, এবং আমাদের সংবিধান আমাদের যে ফিলসফি আমাদেরকে দিয়েছে, সেই ফিলসফির রিফ্লেকশনটা, অর্থাৎ পাবলিক মানিকে ভ্যালু দেওয়ার জন্য যে সংবিধান, আমরা জনগণের যারা কর দেয় এই দেশকে টিকিয়ে রাখার জন্য, এবং কৃষক শ্রমিক যারা উৎপাদন করে তাদের জন্য, এবং হোয়াইট কলার প্রফেশনাল যারা যাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি দিয়ে সোসাইটিকে কন্ট্রিবিউট করে, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, ডাক্তার, এই যে শ্রেণীটা পেশাজীবী, তাদের কন্ট্রিবিউশনের প্রতিফলন কিন্তু আমরা দুদকের মধ্যে দেখি। কারণটা হলো যে দুদককে পত্রিকায় অনেক সময় লেখা হয় ছোট জগন্নাথ। ছোট জগন্নাথ শব্দটার সাথে আমরা অনেকেই পরিচিত। কেন এটি বলা হয়? বলা হয় এই কারণে যে এই দুদকের উপরে নানাভাবে প্রভাব বিস্তার করার সুযোগ রয়েছে। যেমন ধরুন, সরকারের একজন উচ্চ পদস্থ আমলা, মন্ত্রী বা এরকম কেউ যদি দুর্নীতি করেন, হ্যাঁ, আপনি আদালত কক্ষে দেখবেন সেখানে কিন্তু একটা নাটক মঞ্চস্থ হয়ে যায়। সরকার পক্ষের আইনজীবী এবং বিরোধী পক্ষের আইনজীবী সবকিছু মিলে। তো এই জায়গাটা হচ্ছে কেন? এই জায়গাটা হচ্ছে এই কারণে যে আমাদের দেশে আইনের শাসনকে প্রতিষ্ঠা করার জন্য যে সাংবিধানিক যে গ্যারান্টি, সেটি নাই। আর আরেকটি বিষয় হলো, আমাদের দেশের এই কারাপশনটা পলিটিক্সের সঙ্গে কানেক্টেড, রাজনীতির সঙ্গে সম্পর্ক। ফলে গোটা রাজনীতিটাই যখন দুর্বৃত্তায়িত, তখন আপনার সেই রাজনৈতিক নেতৃত্বের কাছ থেকে দুর্নীতির বিরুদ্ধে যে পরিমাণ নজরদারি থাকা দরকার, সেটা কিন্তু থাকে না। আপনি যদি ইউরোপের দিকে তাকান, ইউরোপে কিন্তু এখন আপনার, আপনি ইংল্যান্ডে যান বা ফ্রান্সে যান, অন্যান্য যে কোনো ইউরোপিয়ান দেশে যান, সেখানে কিন্তু অনেক সমস্যা আছে। সেখানে এমন না যে সেখানে খুব সাম্যবাদী সমাজ বিরাজ করছে, সেখানে পার্লামেন্টারি ডেমোক্রেসিও আছে এবং নানান ফর্মের গভর্নমেন্ট সেখানে আছে। আমি একটু জানতে চাই, সরকার তো আসলে বহুবারই বলেছে এবং এখনো সেই নীতি নিয়ে চলছে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স।
এই বিষয়টি একটু জানতে চাই। এক, বিষয়টি সাংঘর্ষিক না, এক। আর 2 নম্বর হচ্ছে যে আপনি তো আইনজীবী, হ্যাঁ, মানে আমাদের মানে বিচার প্রক্রিয়াটাই বা কতটা বাধা সৃষ্টি করতে পারছে এই দুর্নীতি রোধের জায়গাটাই? ধন্যবাদ, আপনার প্রশ্নটি খুবই পরিষ্কার এবং খুবই যথার্থ প্রশ্ন। আমি সুপ্রিম কোর্টে দুর্নীতির বিরুদ্ধে আইনজীবী সমাজ এই নামে একটা প্রোগ্রাম শুরু করেছি কিছুদিন হলো, এবং আমরা সারা বাংলাদেশের সমস্ত লয়ারদেরকে কানেক্ট করতে গিয়ে দেখলাম অনেকেই এখানে এসে কথা বলতে নারাজ দুর্নীতির বিরুদ্ধে। কারণ এই যে দুর্নীতির বিরুদ্ধে আপনি জিরো টলারেন্স বলছেন, এবং জিরো টলারেন্স বলার সাথে সাথেই কিন্তু প্রশ্ন আসে যে দুর্নীতিটা যেটা অধ্যাপক ডক্টর জিয়া রহমান সাহেব বলেছেন, যেটা আফরাদ ভাই বলেছেন বা অন্যান্যরা বলেছেন, এটা তো একটা কায়েমি স্বার্থবাদী মহল, একটা চক্র, এবং সেই চক্রটা কখনোই পলিটিক্যাল মদত ছাড়া কখনো কিন্তু এ ধরনের দুর্নীতি করতে পারে না। আপনি দেখেন, একটা কৃষক যখন ব্যাংক থেকে ঋণ নেয়, সেই ঋণ দিতে যদি সে ব্যর্থ হয়, তাকে কিন্তু কোমরে দড়ি বেঁধে ওই কৃষককে নিয়ে আসে। কিন্তু হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোপাট হয়ে যায় শীর্ষ ঋণ খেলাপি যারা, এবং ব্যাংকগুলোকে, দেশের জাতীয় অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে লুটে পুটে খাচ্ছে, তাদের বিরুদ্ধে কিন্তু আপনি কোনো পলিটিক্যাল ডিসিশন ছাড়া ব্যবস্থা নিতে পারেন না। রাজনৈতিক সদিচ্ছা বা সরকারের সদিচ্ছার ঘাটতি দেখছেন এই জায়গায়? হ্যাঁ, আমি তো সেটাই বলবো। কারণ আপনি মুখে বলবেন জিরো টলারেন্স, আর আপনি সঙ্গে নিয়ে ঘুরে বেড়াবেন ব্যাংক লুটেরাদেরকে, যারা প্রতি সরকার আসলে দল বদলায়। এবং আপনি দেখেন বিভিন্ন পত্রিকায় সাংবাদিক ছাঁটাই হচ্ছে, বিভিন্ন টেলিভিশনে সাংবাদিক ছাঁটাই হচ্ছে, বিভিন্ন প্রাইভেট হাসপাতালের প্রফেসররা বেতন পাচ্ছে না, কিন্তু করোনা বাণিজ্য হচ্ছে। তাহলে আপনি দেখেন, আবার মাননীয় প্রধানমন্ত্রী বলেছে করোনার দ্বিতীয় ঢেউ আসতেছে, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন এই দেশে প্রাইভেট হাসপাতালের মালিক যারা, তাদের মেজরিটি হলো করাপ্ট, এবং তাদের বিভিন্ন সিন্ডিকেটের নাম আমাদের শীর্ষ দৈনিকগুলোতে এসেছে। সেই সিন্ডিকেটরা কেন এখনো ধরাছোঁয়ার বাইরে? সরকার তো বলছে জিরো টলারেন্স, তো জিরো টলারেন্সটা তো আপনাকে করে দেখাতে হবে। জি, আপনার চ্যারিটি তো অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা নিশ্চয়ই পদক্ষেপ আশা করি। ডক্টর জিয়া রহমান, এই বিষয়টি শেষ করবো আপনাকে দিয়ে। সেটি হচ্ছে তাহলে আসলে এই যে দুর্নীতিগ্রস্ত, পদে পদে দুর্নীতি, অপরাধ, সেটির শেষ কোথায় এবং সরকারের আসলে কি করার দেখেন এখন? না, আমি কিন্তু একটা জায়গায় খুব আশাবাদী। আপনি যদি গত 20-25-30 বছরের স্ট্যাটিস্টিক্স দেখেন, আপনি এই প্রথমবারের মতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই প্রথম আর কি দুর্নীতিটা হোক না কেন, একটা শুরু হয়েছে, মানে ইট হ্যাজ জাস্ট স্টার্টেড। আমি বলবো ইন আ সেন্স যে এরকম একটা সমাজ ব্যবস্থার মধ্যে যেটা একেবারেই অবস্থা ছিল, সেখানে জিকে শামীম বলেন, সম্রাট বলেন, পাপিয়া বলেন, তারপরে এই যে করোনার সময় যে আমাদের জনপ্রতিনিধি ছিল তাদেরকে ধরা, এবং আমরা গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাও শুনলাম যে তারা কোনো কাজ, এই জিনিসটি যদি আপনি সাস্টেনেবল করতে পারেন, এবং যে প্রশ্নটি আপনি অ্যাডভোকেট সাহেবের কাছে করেছিলেন, অ্যাডভোকেট তারেকের কাছে করেছিলেন, যে এই যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটাও যদি আপনি আরো ডেভেলপ করতে পারেন, বিচারহীনতার সংস্কৃতি বা এটা যদি দ্রুততার সাথে, যদি এটাকে বাদ দিয়ে যদি দ্রুততার সাথে আপনি বিচারের ব্যবস্থা করতে পারেন, সবকিছু একটা এক্সাম্পলারি পানিশমেন্ট হবে। আপনি যদি কেবল আমরা দেখেছি যে সম্রাটকে ধরা হয়েছে, এটা নিয়েও কথা হচ্ছে, তো তার মানে হচ্ছে এই ভেঞ্চারটা যখন শুরু হয়েছে, এটাকে কার্যকরী করতে হবে। এটা একটা দিক। ডেফিনেটলি আমাদের এলাহিন খান সাহেব বলেছেন যে ভোগবাদী সমাজ, এখন এই ভোগবাদী সমাজ কিন্তু সমস্যা খুব বড় অঙ্কে নাই। আমি এই জন্য বলছি যে ভোগবাদী ক্যাপিটালিস্ট সোসাইটি এর চেকারও কিন্তু আছে। আপনি দেখবেন খুবই, মানে আমেরিকাতে আপনি যদি দেখেন, ইউনাইটেড স্টেটসে, সেখানে যে স্ক্যাম গুলো হয় খুবই উঁচু তলার, একেবারে বড় ধরনের ক্রাইম, কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইম নিচের বটম লাইন গুলো এমন ভাবে তারা চেকার গুলো রেখেছে, খুব এই ধরনের কিন্তু যত্র বা এই ধরনের করাপশনের জিনিসগুলো শুনবেন। ফিলসফিক্যাল জায়গা থেকে এটা হয়তো একটা হয়েছে যে ভোগবাদী সমাজ ব্যবস্থা, সেই ভোগবাদী সমাজ ব্যবস্থার মধ্যেও কিন্তু আলটিমেটলি আমাদের ওয়েলফেয়ার স্টেট এসছে, যেখানে কিন্তু এই চেকার গুলো তৈরি হয়েছে। কাজে আমি বলবো যে ভোগবাদী সমাজ ব্যবস্থা যেমন আছে। ডক্টর জিয়া রহমান, একটা বিষয়ে আসি, শাস্তির বিষয়টা বরাবরই আসে, আমি একটা বিষয় নিয়ে আসতে চাই। বাংলাদেশ প্রতিদিনের একটা শিরোনামে চোখ পড়লো এই বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে। দুর্নীতির কারণে বরখাস্তরা ফের স্বপদে, 30 জনপ্রতিনিধি ফিরেছেন স্বপদে, বাকিরা আদালতের নির্দেশের অপেক্ষায়। আমি জানতে চাচ্ছি, যারা আসলে দুর্নীতিগ্রস্ত বিভিন্ন পর্যায়ে, সরকারি কর্মকর্তা বলেই বলছি না, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, সব পর্যায়ে যারা আছেন দুর্নীতিগ্রস্ত হয়েছেন, প্রমাণিত হয়েছেন, শাস্তি আসলে কতটা হচ্ছে সেই জায়গাটাই নতুন করে ভাবার সুযোগ শাস্তি হচ্ছে না বলেই তো আমি কথাটি আপনাকে বললাম যে এটা বিচারহীনতার
সংস্কৃতির সমস্ত জায়গা আছে, সেই জায়গায় তো আপনি যেটা আমরা বললাম যে কোর্টের সমস্যা, পুলিশের চার্জশিটের সমস্যা, প্রসিকিউশনের সমস্যা, আবার আপনি যে কারেকশন সেন্টার সেগুলো নাই, মানে আপনি অন্য সুডো ক্রাইম গুলো যেগুলো হচ্ছে সেগুলোতে আপনি আপনি প্রিজনকে আমরা এখন বলছি সারা পৃথিবীতে কারেকশনাল সেন্টার, এগুলোকে আমরা করতে পেরেছি বা করার কোনো চেষ্টা করছি। তো কাজেই আমি বলবো যে একটা উদ্যোগ আমি বলছি যে এটা আশাবাদী হওয়ার মতো, আমি বর্তমান সরকারকে আমি সাধুবাদ দিই, কিন্তু আমি এটা মাথায় রাখতে বলি পলিসি মেকারদেরকে, এটাকে সাস্টেনেবল যদি আমরা না করি তাহলে কিন্তু এটা আইওয়াশ হয়ে যাবে। তার মানে হচ্ছে যে আপনি কার্যকরী পদক্ষেপ পাশাপাশি সোসাইটির ভেতরে এই যে ভোগবাদী সমাজ ব্যবস্থা করতে ডেফিনেটলি ধরেন আপনি মোরাল ডেভেলপমেন্ট, সোসাইটির ভেতর থেকে আপনার এই নেগেটিভ জিনিসগুলোর বিরুদ্ধে এক ধরনের যে সোশ্যাল মুভমেন্ট যেগুলো আমরা বলি সে ধরনের অ্যাক্টিভিটিস কিন্তু সামাজিকীকরণের মধ্য দিয়ে কিন্তু এটা চালু রাখতে হবে। অনেক ধন্যবাদ। আমরা এই প্রসঙ্গে যেতে চাই, বুঝতে পেরেছি আসলে সহসা এখান থেকে মুক্তি নেই, তবে মানে সরকার নিশ্চয়ই বিষয়টি অনুধাবন করে কার্যকর পদক্ষেপ নেবে, যে বিষয়গুলো আসলে আলোচনা হলো। কুদ্দুস আফরাদ আসতে চাই আপনার কাছে। কুদ্দুস আফরাদ, সামনে শীত, সেই নিয়ে আসলে শঙ্কা তৈরি হচ্ছে এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা তারাও বারবারই বলেছেন যে শীতের সময় বাংলাদেশের অবস্থা অবনতি হতে পারে, যদিও একরকম স্বস্তি তুলনামূলক বিশ্বের যে অবস্থা গেছে করোনা পরিস্থিতি, তাতে করে বাংলাদেশ একরকম স্বস্তির মধ্য দিয়ে এখন পর্যন্ত আছে। মানসিকতা কতটা বদলেছে বা সচেতনতা কতটা বেড়েছে সাধারণ মানুষের করোনা মোকাবেলায় কিংবা করোনা পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার জায়গাটাই? কুদ্দুস আফরাদ। করোনা পরিস্থিতি আছে দেশে, আগের অবস্থায় আছে। আমরা যদি পার্সেন্টেজে দেখি আমাদের শনাক্তের হার বলেন, মৃত্যুর হার বলেন, খুব বেশি তারতম্য হয়নি। হ্যাঁ, আমাদের স্যাম্পল কালেকশন বা এইটা হয়তো এখন কম হচ্ছে, সেই জন্য সংখ্যায় কমে আসছে কিছুটা, কিন্তু আমরা যদি শতকরা হারে বিবেচনা করি ঠিক কাছাকাছি আছে, কখনো বেড়েও যাচ্ছে। কিন্তু মানুষের যে পরিস্থিতি সামাজিক, আমরা গ্রামে গঞ্জে, আমি আজ ঢাকার বাইরে থেকে ফিরে এসেছি, আমি ঢাকার বাইরে 4-5 দিন ছিলাম, বিভিন্ন জায়গায় গিয়েছি, কোনো মানুষের মুখে মাস্ক ছিল না। আমারও অনেক জায়গায় ছিল না, কিছু কিছু জায়গায় ছিল। এখন বিষয়টা হচ্ছে মাস্ক শুধু না, করোনা একবার আছে বাংলাদেশে এটা বোঝার কোনো উপায় নেই। ধরেন ট্রেন বলেন, বাস বলেন, যেসব যানবাহন আমরা দেখি সাধারণত পাবলিক যানবাহন, কোনোটাতে করোনা কোনো লক্ষণ আছে? নেই, রাস্তাঘাটে নেই। এই যে আজকে সৌদি প্রবাসী বা মধ্যপ্রাচ্যের প্রবাসীরা এখানে বিক্ষোভ করলেন, তো সবকিছু মিলিয়ে করোনার যে পরিস্থিতি আগের চেয়েও ক্রমে এটা খারাপের দিকে যাচ্ছে। দ্বিতীয়ত কথা, সামনে শীত, প্রধানমন্ত্রী বেশ কয়েকদিন ধরে বলছেন যে আমাদের শীতে এটা প্রকোপ বাড়তে পারে। প্রধানমন্ত্রী নিশ্চয়ই চিকিৎসা বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করেই এইসব কথাগুলো বলছেন। আজকে একটা মিটিং হয়েছে, তো ওইখানে মন্ত্রী পরিষদ সচিবের করলেন, হয়তো গণমাধ্যমের সুবাদে অনেকে এটা জানেন। তারপরও আমি যেটা বলতে চাই, সেকেন্ড ওয়েভটা চিকিৎসকদের পরিভাষায় যদি বলি, বাংলাদেশে এখনো সেকেন্ড ওয়েভ অর্থাৎ আগামী শীতের সময় সেকেন্ড হবে কিনা সংশয় আছে আমার। তার কারণ হচ্ছে যদি ফার্স্ট ওয়েভটা একটা 0 জায়গায় চলে আসতো অথবা 1-2% চলে আসতো, তাহলে সেকেন্ড ওয়েভের প্রশ্ন আসে। করোনা যে অবস্থায় ছিল দিন দিন সেটা বাড়ছে, সুতরাং আমাদের সেকেন্ড ওয়েভ, আমরা ফার্স্ট ওয়েভ অতিক্রম করিনি এখন। যাই হোক, ওই জায়গায় যাচ্ছি না। বিশেষ করে করোনার ব্যাপারে যেভাবে সতর্কতা প্রয়োজন, যেভাবে অ্যাওয়ারনেস গড়া প্রয়োজন, সবই গড়াও হয়েছে, কিন্তু সরকারের তরফে যখন করোনাকে এড়িয়ে দেওয়া হয়েছে, তখন এটা সাধারণ মানুষরা আর স্বাভাবিকভাবে করোনার ভীতিটা তাদের মধ্যে নেয় এবং ওই জীবিকার প্রয়োজনে মরলে মরবো, তারপরে এইভাবে চলবো, ওইভাবে বেরোবো, এইসব হচ্ছে। তাহলে কুদ্দুস আফরাদ, সামনে যে শীত এবং সেখানে যদি সত্যি সত্যি তাপমাত্রার কারণে বিষয়টি বেড়ে যায়, সেক্ষেত্রে কি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে? যদি এখন যেভাবে আমরা চলছি, তাতে করে কতটা সহজ হবে আসলে বিষয়টি নিয়ন্ত্রণ? নিশ্চয়ই না, সহজ তো হবেই না, নিশ্চয়ই না। আমাদের স্বাস্থ্যগত প্রস্তুতি, আমাদের চিকিৎসকদের প্রস্তুতি, আমাদের সরকারের প্রস্তুতি আমরা দেখছি। তাতে আমি খুব আশান্বিত না যে সেকেন্ড ওয়েভে যদি কোনো কারণে এটা বেড়ে যায় বা শীতে যদি বেড়ে যায়, সেটা ভয়াবহ অবস্থা দাঁড়াতে পারে। তার জন্য
আসবো কুদ্দুস আফরোজ, আবারও আপনার কাছে আসবো। এলাহি নওয়াজ খান একটু আসতে চাই আপনার কাছে। এলাহি নওয়াজ খান, এই বিষয় নিয়ে জানতে চাই, আমরা তো প্রথম দফা বিভিন্ন সময় মানে অনেক পদক্ষেপ আসলে সরকার নিয়েছে, কিন্তু একটা অভিযোগের জায়গায় যে পদক্ষেপগুলো বাস্তবায়িত হয়নি আসলে মাঠ পর্যায়ে, মানুষও মানেনি, মানানো আসলে যায়নি। দ্বিতীয় দফা যে প্রস্তুতি গুলোর কথা, মানে সরকার বেশ তৎপর, প্রধানমন্ত্রী নিজে যখন বলেছেন তখন প্রশাসন বেশ তৎপর, এবং 7 দিনের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে কর্মপরিকল্পনা দিতে বলা হয়েছে দ্বিতীয় ঢেউ মোকাবেলায়। কতটা কাজে দেবে মনে হয়, মানুষকে আসলে কতটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা যাবে? এলাহি নওয়াজ খান। আমাদের দেশে যখন করোনা আসবে তখন বলছিল সরকার যে আমাদের সমস্ত প্রস্তুতি আছে, কিন্তু শুধু কার্যত আমরা দেখলাম যখন ব্যাপকভাবে সংক্রমণ হওয়া শুরু করলো, দেখলাম যে সরকারের পদক্ষেপগুলি অতটা কার্যকর বা এত প্রস্তুতি ছিল না। এবং এখনো আমি মনে করি সে অবস্থা আছে যেটা কুদ্দুস আফরোজ বলল। আমি মনে করি না যে সেকেন্ড ওয়েভ আসলে সরকার দারুণভাবে ঘুরে দাঁড়াবে, দারুণভাবে কিছু করতে পারবে, তা মনে করি না। এখন যেটা হলো যে করোনা আছে এবং ভালোভাবে আছে, শুধুমাত্র মানুষের মধ্যে ভীতিটা কমেছে। প্রথম দিকে যে ভীতি ছিল, ভীতিটা নাই, কিন্তু এই ভীতি না থাকাটাই হলো আরো বেশি সংক্রমিত হওয়ার আশঙ্কাটা আমাদের মধ্যে বেড়ে যাবে। আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ যে আগামী শীতকাল, শীত আসার সঙ্গে সঙ্গেই পৃথিবীর বহু দেশে করোনা ভাইরাসের টিকা পেয়ে যাবে, এরকম একটা মোটামুটিভাবে ধারণা পাওয়া যাচ্ছে। এবং আমরা মনে করতে পারি যে আমাদের এমফ্যাসিস দেওয়া উচিত হবে যে শীত আসার আগে কিভাবে আমরা করোনার ভ্যাকসিনটা পাবো, এ ব্যাপারে বরং সরকারের উদ্যোগটা হওয়ার দরকার, এবং জনগণের মধ্যে এই আস্থাটা প্রতিষ্ঠা করা যে ভয়ের কোনো কারণ নাই, আমরা খুব তাড়াতাড়ি হয় নভেম্বর, ভয় তো এমনিতেই পাচ্ছে না এলাহি নওয়াজ খান, ভয় তো এমনিতেই নেই সাধারণ মানুষের মধ্যে। না, তবে এই আস্থা দেওয়া যে আমরা নভেম্বরের মধ্যে কিংবা ডিসেম্বরের মধ্যে আমরা ভ্যাকসিন পেয়ে যাব। কারণ ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে রাশিয়ার ভ্যাকসিন নিয়ে প্রায় 1,40,00,000 মতন কিংবা তার থেকে 100 কোটিরও উপরে কতগুলো দেশের সাথে তারা ভ্যাকসিনের একটা এগ্রিমেন্ট করেছে। চীনের সাথে অনেক দেশ ইতিমধ্যে 14-15 দেশ এগ্রিমেন্ট করেছে। আমরা কোন জায়গায় আছি কিন্তু আমরা জানি না, আমরা কাদের সাথে নেগোশিয়েট করছি এখনো জানি না, কারণ এটা জানার অধিকার আছে। কারণ জনগণের মধ্যে এই আস্থাটা আনবেন হলো সরকার। সুতরাং প্রধানমন্ত্রী তো আশ্বস্ত করেছেন যে দেশেই নিরাপদ ভ্যাকসিন পাওয়া যাবে আমরা সেখান থেকে আনতে পারবো, সেভাবেই যে আসলে যোগাযোগটা আছে যেসব দেশ মানে প্রথম দিকে আছে করোনা ভ্যাকসিন আবিষ্কারে। অনেক ধন্যবাদ এলাহি নওয়াজ খান। আমরা আশা করতে চাই সরকার নিশ্চয়ই সে জায়গায় নজর দিবে আরও বেশি করে, যাতে করে আমরা দ্রুত ভ্যাকসিনটি পেতে পারি। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আমরা একেবারে শেষ পর্যায়ে আপনার কাছে একটু জানতে চাই, একজন নাগরিক হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে দেখছেন করোনা পরিস্থিতি, একের সঙ্গে মোকাবেলার পরিস্থিতিও আপনি নিজেও জানেন, সামনের ঢেউ মোকাবেলায় আপনার আসলে নাগরিক হিসেবে কি ধরনের তাগিদ থাকবে সরকারের প্রতি এবং সাধারণ মানুষের প্রতি? আসলে দেখেন, আমি একজন আইনজীবী হিসেবে সবসময় এটা বলে আসছি যে করোনা একটা সংক্রামক রোগ, এবং আমাদের দেশে সংক্রামক রোগ নিয়ন্ত্রণের জন্য একটা সংসদে পাশ করা আইন আছে, এবং সেই আইনটা আমি বলবো যে অনেক কার্যকরী একটা আইন। সেটা আধুনিকায়ন হতে পারে সময়ের তাগিদে, কিন্তু সেই আইনের কোনো কার্যকর প্রয়োগ আপনি যদি আইনটা স্টাডি করেন, এখানে একজন আইনের শিক্ষক আছেন প্রফেসর ডক্টর জিয়া, সেই আইনটা যদি স্টাডি করেন দেখবেন যে সেই আইনের মিনিমাম ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়ন আমাদের দেশে কিন্তু হয় নাই। কেন হয় নাই আপনার কি মনে হয়? সেটা আমি বলছি। আপনি দেখেন করোনার শুরুতে, এখন সেকেন্ড ওয়েভ আসতেছে। আজকে আমি আমাদের দেশে একটা জাতীয় দৈনিকে আমেরিকান একটা গবেষণা সংস্থা সিডিসি, তাদের গভর্নমেন্টের সেন্টার ফর ডিজিজেস কন্ট্রোল, ডিজিজ এরকম ইত্যাদি হবে, তো সেই সংস্থা তাদের গবেষণায় বলেছে যে আপনার বাতাসেই সবচেয়ে বেশি নাকি এই করোনা রোগটা ছড়ায়, মানে যে ড্রপলেট যেটার কথা বলা হয়, এটাকে হাঁচি কাশিতে বাতাসে ছড়িয়ে বেড়ায়। আমাদের দেশে মাস্ক না পরলে আইন করে যে আপনি 50 টাকা ফাইন করবেন, সেটাই তো হচ্ছে না। আদালতে ভিড় উপচে পড়ে, এখন ভার্চুয়াল আদালতের বদলে অনেক জেলাগুলোতে ফিজিক্যাল আদালত শুরু হয়ে গেছে, শপিং মলগুলোতে, বাসে, ট্রেনে, সব জায়গায়। এবং এই জায়গায় আমাদের সংক্রামক নিরোধ যে আইন রয়েছে 2018 সালে, সেই আইনটার প্রয়োগ হচ্ছে না। এই কারণে আমি বলবো যে তথাকথিত সরকারের যে জীবিকা এবং অর্থনীতির টাকা সচল রাখার যে কথা, আমি মানি যে অর্থনৈতিক টাকা সচল রাখতে হবে, কিন্তু এট দ্য সেম টাইম যে প্রিকশন আপনি নেবেন, আপনার হেলথ সিস্টেমটা রেডি কিনা
সেইটার জন্য আমি রাষ্ট্রের সেরকম কোনো সদিচ্ছা দেখতে পাই না। আগে দেখতাম আর্মিরা রাস্তায় নেমেছে, তারা চেক আপ করতো, আর্মিদের একটা তৎপরতা দেখতাম, পুলিশের একটা তৎপরতা দেখতাম, সব জায়গায় একটা কারফিউ ভাব। এখন মানুষ আসলে দুর্নীতি যেমন আমাদের গা শোয়া হয়ে গেছে, কারণ জবাবদিহিতা নাই, এবং একই রকম ভাবে এই করোনার যে সতর্কতা, বাংলাদেশে ঢাকা শহরে রাস্তায় হাঁটলে আমার মনে হয় না যে কেউ বলবে যে এই দেশে একদিন করোনা এসেছিল। এখন কি করার হাসান তারিক চৌধুরী? এখন তো সামনে যা হবার তো হয়ে গেছে, আমরা তো কতটা শিক্ষা নিতে পারলাম এখন করার হলো এই, আপনি আইন করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এবং আপনার মাস্ক পরার জন্য আপনার ফাইন করা, আইন করা, এবং ভিড়ভাট্টা এড়ানোর জন্য, যে জনসমাগম এড়ানোর জন্য যতটা না করলে নয়, এই জায়গায় যে মনিটরিং, নজরদারি এবং গভর্নমেন্টের একটা হস্তক্ষেপ, রাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ, আবার সেটা জন্য হয়রানি না হয়, ঘুষ খাওয়ার রাস্তা না হয়, সেই জায়গায় আপনাকে একটা পদক্ষেপ নিতে হবে প্রতিরক্ষামূলক, প্রতিরোধমূলক। এবং আপনার যারা ফ্রন্টলাইন যোদ্ধা, ডাক্তারদের যে আপনি বেতন দেওয়া বন্ধ করে দিলেন বিভিন্ন মেডিকেল কলেজে, প্রাইভেট মেডিকেল কলেজে শিক্ষকদের এই বেতনটা তাদেরকে দেন, কারণ তারা তো আপনাদেরকে সার্ভিস দিচ্ছে। এগুলো করলে পরে হবে কি, রাষ্ট্রের যদি আপনার নজরদারিটা থাকে তাহলে নাগরিকদের আপনি বাঁচাতে পারবেন। আর ওষুধ ক্ষেত্রে যে বাণিজ্যটা হয়, যে করোনার সময়ে মাস্কের দাম 10 টাকার মাস্ক 100 টাকা, করোনার সময়ে একটা সাধারণ ঠান্ডাজনিত ফ্লু আর করোনা একাকার হয়ে সব ওষুধের দাম আকাশচুম্বী, মার্কেটে ওষুধ নাই, এই যে ওষুধ সিন্ডিকেট, এগুলো নিয়ে আপনার কঠোর পদক্ষেপ আপনাকে কিন্তু নিতে হবে। জি, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। নিশ্চয়ই আমরা আশা, আপনার মতো করে আমরাও আশা করতে চাই। ডক্টর জিয়া রহমান, শেষ করব এক লাইনে যদি একটু বলেন আপনার আসলে কি ধরনের তাগিদ থাকবে? মানুষ নিয়ম মানে না, সেজন্য মানুষকে নিয়ম মানাতে কি করার দেখেন, মানুষও আসলে নিয়ম মানে না, সরকার যেমন পারে না মানুষও মানছে না, কি করার? আলোচনাগুলো অলমোস্ট হয়ে গেছে। আমি বলবো যে সচেতনতা, একটা হচ্ছে সচেতনতা বৃদ্ধির জন্য যত ধরনের প্রোগ্রাম নেওয়া যায়, এবং দ্বিতীয় হচ্ছে যে আমি কুদ্দুস আপনাদের সাথে সম্পূর্ণ একমত যে এটা আসলে আমরা ওয়েব এসছে কি আসে নাই, এবং এর ভয়াবহতা কি আমরা কিন্তু বুঝি নাই, মানে তুলনামূলক বিচার যদি করি এখন যে কোনো ধরনের ভয়াবহতা কিন্তু আসতে পারে। এখন সেটা আপনার সচেতনতা, আপনি এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ, আর্মি, যে ধরনের স্বেচ্ছাসেবক সেটা রাখা, আপনার মেডিকেলের যে ফ্যাসিলিটিস নিয়ে যে সমস্যাগুলো হয়েছে, আইসিইউ নিয়ে যে সমস্যাগুলো হয়েছে, আমরা কি এই 6 মাসেও কি এগুলো নিয়ে আমরা কি খুব সিরিয়াসলি এগুলো ইমপ্রুভ করতে চেষ্টা করেছি? কিংবা আমাদের ফ্রন্টলাইন ডক্টর যারা, আমি হলিফ্যামিলি হসপিটালের কথা আপনাকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি যে সেখানে। জি, ডক্টর জিয়া রহমান, নিশ্চয়ই আমরা আপনাদের মতো আমরাও আসলে আশা করতে চাই। অনেক ধন্যবাদ দিতে হচ্ছে ডক্টর জিয়া রহমান, কুদ্দুস আফরাদ, এলাহি, নেওয়াজ খান, অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় নিউজ 24 এর নিউজ রুম সংলাপে দেওয়ার জন্য। দর্শক, আমরাও আসলে আশা করতে চাই ইউরোপের মতো অবস্থা যাতে বাংলাদেশে তৈরি না হয়, সেজন্য নিশ্চয়ই যথাযথ কর্ম পরিকল্পনা সরকার নেবে। একই সঙ্গে নিশ্চয়ই আপনারাও নতুন করে ভাববেন স্বাস্থ্যবিধি মেনে চলার জায়গাটায়, কারণ জীবনটা কিন্তু আপনার। ধন্যবাদ এই রাতে নিউজ 24 এর নিউজ রুম সংলাপে আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন।